আপনারা ছবিগুলো দেখলেন, আর এই ছবিগুলো দিয়েই আজকের এই প্রতিবেদনটি আমি শুরু করলাম। আপনারা এই ছবিগুলো নিশ্চয়ই এর আগেও দেখেছেন, কেননা এই ছবিগুলো বহুল প্রচারিত ছবি। এই ছবিটা এই ছবিগুলো কে এঁকেছেন আপনারা সেই সম্বন্ধেও আমি নিশ্চিত যে আপনারা অবগত। কি আপনারা জানেন তো এই ছবিগুলো কে এঁকেছে? আচ্ছা, বলে দিতে হবে, ঠিক আছে, তাই করছি, আপনাদেরকে বলে দিচ্ছি। এই ছবিগুলো আর অন্য কেউ আঁকেননি, এই ছবিগুলো এঁকেছেন আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। উনি এই ছবিগুলোকে এঁকেছেন এবং উনি আরও প্রচুর ছবি এঁকেছেন। উনি একাধারে চিত্রশিল্পী, উনি একাধারে কবিতা লিখিয়ে, উনি আবার উর্দু কবিতাও লিখেছেন, উনি আবার একাধারে সঙ্গীত শিল্পীও বটে। প্রচুর গুণ, আমরা খুব ভাগ্যবান, জানেন তো, কেননা আমরা এত গুণসম্পন্ন একজন মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছি। অতীতে এত গুণ নিয়ে কোনো মুখ্যমন্ত্রী ভারতবর্ষের বুকে, পশ্চিমবাংলা তো ছেড়েই দিন, ভারতবর্ষের বুকে অতীতে কোনো মুখ্যমন্ত্রী এত গুণ নিয়ে জন্মেছেন বা এসেছেন বলে আমার সন্দেহ আছে। মনে হয় না কেউ এসেছেন। তো আমরা বাঙালি হিসেবে, পশ্চিমবাংলার মানুষ হিসেবে খুবই ভাগ্যবান যে এরকম একজন মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছি যার মধ্যে এত কলা আছে। 1881 খ্রিস্টাব্দে স্পেনে একজন ভদ্রলোক জন্মগ্রহণ করেছিলেন, বিখ্যাত চিত্রশিল্পী, বিংশ শতাব্দীর বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো। সেই পাবলো পিকাসোর একটি গল্প আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। খুব সম্ভবত আপনার আমার সালটা এক্স্যাক্ট মনে নেই, খুব সম্ভবত 1900 শতকের গোড়ার দিককার কথা। উনি নিউ ইয়র্কের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তো সেই সময় একজন ভদ্রমহিলাও ওই একই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তো পাবলো পিকাসোর সাথে ওই ভদ্রমহিলার একটু ধাক্কা লাগে, এবং ধাক্কা লাগার পরে ওই মহিলা যখন পাবলো পিকাসোর মুখের দিকে তাকান, তো ওনাকে দেখে ওই ভদ্রমহিলা চিনতে পারেন যে ইনি আর অন্য কেউ নন, ইনি হলেন বিখ্যাত চিত্রশিল্পী, বিখ্যাত পেইন্টার, রেসপেক্টেড পাবলো পিকাসো। তো পাবলো পিকাসোকে দেখার পরে উনি দিশা খুঁজে পাচ্ছেন না, উনি দিশা করে উঠতে পারছেন না যে কি করবেন বা ওনাকে কি বলবেন। তো যাই হোক, উনি পাবলো পিকাসোকে বললেন যে স্যার, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি আর অন্য কেউ নন, আপনি পাবলো পিকাসো। তো স্যার, আপনি কি আমার জন্য একটা ছবি এঁকে দেবেন? তো পাবলো পিকাসোর সাথে সাথে বললেন, কেন নয়, নিশ্চয়ই এঁকে দেবো, আপনি দিন, একটা পেন্সিল দিন, একটা কাগজ দিন, আমি আপনাকে একটা ছবি এঁকে দিচ্ছি। তো মেয়েটির কাছে, ওই ভদ্রমহিলার কাছে ওই সময় কোনো কাগজ বা পেন্সিল ছিল না। তো ছুটে উনি দৌড়ে এদিক ওদিক দিয়ে খুঁজে কিছুক্ষণের মধ্যেই উনি আবার ফেরত এলেন পাবলো পিকাসোর কাছে, এবং পাবলো পিকাসোর হাতে উনি ওই পেন ওই পেন্সিল আর খাতা কাগজ একটি তুলে দিয়ে বললেন, নিন স্যার, এবার একটু আমার জন্য কিছু এঁকে দিন। তো পাবলো পিকাসো 30 সেকেন্ডে একটি ছবি এঁকে দিয়েছিলেন। ছবি এঁকে দিয়ে ওই মহিলার হাতে তুলে দিয়ে বলেছিলেন, নিন, আমি এই ছবিটি আপনার জন্য এঁকে দিলাম, এই ছবিটি যদি আপনি বাজারে বিক্রি করেন, এই ছবিটির দাম অন্তত কমপক্ষে 50 লক্ষ টাকা আপনি পাবেন। তো ওই মেয়েটি বলছেন, কি বলছেন স্যার, এই ছবিটি আমি বাজারে বিক্রি করলে 50 লক্ষ টাকা পাবো? বলছে, হ্যাঁ, আপনি যদি আমার কথায় বিশ্বাস না করেন, আপনি বাজারে গিয়ে দেখুন যে আমি যেই কথাটা বললাম সেই কথাটার সাথে মিলে যায় কিনা, আপনি 50 লক্ষ টাকা পান কিনা। তো তারপর থেকে ওনার অনেক রাত ঘুম হয়নি। তারপরে উনি এটাকে যাচাই করবার জন্য উনি বেশ কয়েকটি জায়গায়, অন্তত কমপক্ষে 5-6টি জায়গায় গিয়ে উনি ওই ফটোটাকে দেখিয়েছিলেন, এবং ফটোটা দেখার পরে যারা দেখেছিলেন তারা বলেছেন যে এটা তো পাবলো পিকাসোর আঁকা ছবি, দিস ইজ পাবলো পিকাসো পেইন্টিং। বলছে, হ্যাঁ, এটা পাবলো পিকাসোর পেন্টিং। ওই ভদ্রমহিলা বলেছিলেন, বলছে এই ছবিটার জন্য আপনাকে আমরা 50 লক্ষ টাকা পর্যন্ত দিতে পারি।
তো মহিলা বলছেন, হ্যাঁ 50 লক্ষ টাকা দেবেন এই ছবিটার জন্য? বলছে হ্যাঁ। তো উনি আরও কয়েক জায়গায় গেলেন, গিয়ে দেখলেন যে সত্যি ওই ছবিটার দাম সবাই আর কি কম বেশি 50 লক্ষ টাকাই বলেছেন। তো তারপরে উনি পাবলো পিকাসোকে জায়গায় জায়গায় খুঁজেছেন, ওই ভদ্রমহিলা জায়গায় জায়গায় খুঁজেছেন। পাবলো পিকাসোর যেখানেই আর কি হয়েছে আর কি, ওই আপনার এক্সিবিশন হয় না আর কি, ছবি নিয়ে দেখবেন চিত্রশিল্পীদের অনেক এক্সিবিশন হয়, তো বিভিন্ন পাবলো পিকাসোর এক্সিবিশনে উনি গেছেন। অবশেষে একদিন বহু খোঁজার পরে উনি পাবলো পিকাসোকে খুঁজে পেয়েছিলেন। খুঁজলে তো ভগবানকেও পাওয়া যায়, আপনারা সবাই জানেন যে সঠিকভাবে যদি খুঁজে যায় তাহলে ভগবানকেও পাওয়া যায়। তো ওই ভদ্রমহিলা একজন মানুষকে খুঁজছিলেন, উনি কেন পাবেন না? উনি অবশেষে একদিন পাবলো পিকাসোর দেখা পেলেন এবং পাবলো পিকাসোকে বললেন যে স্যার আপনি ঠিকই বলেছিলেন, আপনি আমায় চিনতে পেরেছেন? আমি কে? আমি সেই ভদ্রমহিলা, মানে আমি সেই মেয়ে, যেই মেয়ে আর কি আপনি নিউ ইয়র্কের রাস্তা দিয়ে হাঁটছিলেন, সেখানে আপনার সাথে আমার ধাক্কা লেগেছিল। তো তারপরে আপনাকে যখন আমি বলেছিলাম যে আমার জন্য কিছু এঁকে দিতে পারেন আপনি, তখন আপনি আমাকে একটা ছবি এঁকে দিয়ে বলেছিলেন যে এটা 50 লক্ষ টাকা আপনি পাবেন। তো আমার সেই দিন বিশ্বাস হয়নি, তো আমি কয়েকটা জায়গায় গিয়ে যখন ছবিটা দেখিয়েছি তারা প্রত্যেকেই 50 লক্ষ টাকা করে আমাকে দিতে চেয়েছে। আপনি কি করে আঁকলেন এমন ছবি? আমি তো অবাক হয়ে গেলাম। আপনি 30 সেকেন্ডে একটা 50 লক্ষ টাকার ছবি এঁকে দিলেন, কি করে আঁকলেন? আমাকে শেখাবেন আপনি? তো তখন পাবলো পিকাসো ওই ভদ্রমহিলাকে উদ্দেশ্য করে বললেন, দেখুন ম্যাডাম, যেই ছবিটার আজকে দাম উঠেছে 50 লক্ষ টাকা, যেটা আমি আপনাকে এঁকে দিয়েছি 30 সেকেন্ডে, সেই ছবিটা আঁকবার জন্য, মানে এই 50 লক্ষ টাকায় আসবার জন্য, 50 লক্ষ টাকার জায়গায় আসবার জন্য আমাকে 30 বছর পরিশ্রম করতে হয়েছে। 30 বছর পরিশ্রম করবার পরেই আমি 30 সেকেন্ডে ওই ছবিটা এঁকে দিয়েছিলাম, যেই ছবিটার দাম আপনি 50 লাখ টাকা পেয়েছেন। তো আমি আপনাদেরকে এই গল্পটা কেন বললাম সেটা পরে আসছি, আমি আপনাদেরকে কেন এই গল্পটা বললাম। কিন্তু আমি আপনাদেরকে আজকে যেটা বলবার জন্য আজকের এই প্রতিবেদনে আমি এসেছি, সেটা হলো আপনাদের মনে থাকবে নিশ্চয়ই 9-এর দশকের ঘটনা। 9-এর দশকে আপনার ওই দেওয়ালগুলোর কথা মনে আছে? আমাদের জানেন পশ্চিমবঙ্গে একটা দেওয়াল সংস্কৃতি আছে, দেওয়াল কালচার আছে। দেওয়ালে দেওয়ালে ওই আপনার রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থীর নাম লেখে, তাদের দলের প্রতীকের চিহ্ন এঁকে দেয়। 9-এর দশকের আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, 9-এর দশকের শেষের দিকের ঘটনা, যে বর্তমানে শাসক দলের যিনি আর কি মুখ্য চরিত্র আর কি, যিনি জননেত্রী, তার নামের আগে একটা উপাধি যোগ হয়েছিল, ডক্টরেট উপাধি। মনে আছে তো নিশ্চয়ই? এত তাড়াতাড়ি ভুলে যাওয়ার কথা না, নিশ্চয়ই মনে আছে। ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা সবাই জানেন তার পরের গল্প, গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। রাতারাতি সেই ডক্টরেট উপাধিটা, যেটা আর কি উনি আর কি জর্জিয়া ইউনিভার্সিটি থেকে নিয়ে এসেছিলেন, পরবর্তীকালে খোঁজ নিয়ে দেখা যায় যে জর্জিয়া ইউনিভার্সিটি নামে কোনো ইউনিভার্সিটি নেই, মানে ওই নামেই কোনো ইউনিভার্সিটি নেই, তার আবার ডক্টরেট উপাধি। তো আমরা দেখেছিলাম রাতারাতি দেওয়ালগুলো আর কি হোয়াইট ওয়াশ করে দিয়েছিল, চুনকাম করে দিয়েছিল রাতারাতি। ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় শুধু মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তারপরেও কিন্তু উনি লাগাতার জিতে গেছেন, আজ পর্যন্ত হারেননি, এখনও পর্যন্ত আনবিটেন। ভেবে দেখুন, পশ্চিমবাংলার মানুষের সাথে এত বড় প্রতারণা করার পরেও পশ্চিমবাংলার মানুষ কিন্তু ওনাকেই আশীর্বাদ করেছেন, ওনাকেই জিতিয়েছেন। কেন জানেন জিতিয়েছেন? একটাই কারণ, কারণ উনি ওই জগদ্দল পাথর নামক যেই রাজনৈতিক দলটি, যাকে সরানো যাচ্ছিল না পশ্চিমবঙ্গের মাটি থেকে, তাদের বিরুদ্ধে লড়াই করছিলেন, একা লড়াই করছিলেন। তার জন্য পশ্চিমবাংলার মানুষ ওনাকে ঢেলে আশীর্বাদ করেছেন। কিন্তু আপনারা বলুন তো, এই ধরনের মানুষের কি জেতা উচিত, যিনি আর কি শুরুতেই প্রতারণা করেন, মানে যার শুরুটাই হয়েছিল মিথ্যে দিয়ে? কিন্তু স্টিল নাও আজকের তারিখ পর্যন্ত উনি কিন্তু জিতে আসছেন এবং ম্যান্ডেট
মানুষের ম্যান্ডেট কিন্তু উনি পাচ্ছেন। আপনাদের মনে আছে এই বিগত কয়েক বছরের ঘটনা, আপনাদের মনে আছে কি পরিমাণে দুর্নীতি, কোথায় দুর্নীতি নেই? এই পশ্চিমবাংলার বর্তমান সরকারের কোন স্তরে দুর্নীতি নেই? সরকারের প্রতি কটা স্তরে, প্রতি কটা ক্ষেত্রে দুর্নীতি। তথাপি পশ্চিমবাংলার মানুষ ওনাকে ম্যান্ডেট দিয়ে যাচ্ছে। জানি না কেন, কেননা এখন সিপিএমকে সরানো হয়ে গেছে। তৃণমূলের রাইভাল একটা রাজনৈতিক দল পশ্চিমবাংলার বুকে আত্মপ্রকাশ করেছে। আমার যতদূর বিশ্বাস যে 2021 সালের মানুষের রায় কিন্তু তৃণমূলের পক্ষে ছিল না। তৃণমূলের পক্ষে মানুষের রায় ছিল না, মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষেই রায় দিয়েছিল। 2021 সালে ভারতীয় জনতা পার্টির সরকারই প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু ওই যে উনি বলেছিলেন খেলা হবে, মনে আছে তো? দেওয়ালও লিখন হয়েছিল খেলা হবে। তো সেই গণনার দিনে ওনারা ভালো মতন খেলে কিন্তু ভারতীয় জনতা পার্টিকে পরাজিত করেছিল। কিন্তু আমি যেটা আপনাদেরকে বলতে চাইছি সেটা এই যে ভোট ছেড়ে দিন, আমি যেটা আপনাদেরকে বলতে চাইছি যে এই ধরনের লাগাতার অজস্র মানে পাহাড় প্রমাণ দুর্নীতি করেও কি করে একটা রাজনৈতিক দল পশ্চিমবাংলার মাটিতে শাসন ক্ষমতায় থাকে? তো আমরা তো রাজনৈতিক নেতাদেরকে বলতে শুনছি, মানে বিরোধী নেতাদেরকে, যে এটা শুধুমাত্র হিমশৈলের চূড়া, মানে এই যে এই দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতি, এটা শুধু নাকি হিমশৈলের চূড়া মাত্র, মানে পুরো পাহাড় পর্বতটাই নাকি উপর থেকে নিচ পর্যন্তই নাকি দুর্নীতিতে ভরা। জানি না কবে পশ্চিমবাংলার মানুষ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে আমাদেরকে নিস্তার দেবেন বা নিজেরা নিস্তার পাবেন। তারা বুঝতে পারছেন, মানে আমরা বুঝতে পারছি না যে আমরা নিজেদের কত বড় সর্বনাশ করে ফেলেছি। শিক্ষা খাতে দুর্নীতি, কর্পোরেশন দুর্নীতি, খাদ্য দুর্নীতি, বালি কেলেঙ্কারি, পাথর কেলেঙ্কারি, সোনা পাচার, গরু পাচার, কয়লা দুর্নীতি, কোথায় দুর্নীতি নেই? সমাজের প্রত্যেকটা স্তরে দুর্নীতি। অথচ একটা সময় আমি দেখেছি 90-এর দশকে, আমাদের স্থানীয়ভাবেই আর কি দেখেছি, আর কি লোকালেই দেখেছি, যে একজন দুর্নীতিগ্রস্ত মানুষ সমাজে বেরোতে কিন্তু মানুষের কাছে মুখ দেখাতে লজ্জা পেতেন। অথচ আজকে দুর্নীতিটাই নীতি হয়ে দাঁড়িয়েছে। তো আমাদেরকে কিন্তু পথ খুঁজে বার করতে হবে যে এহেন একজন স্বৈরাচারী মুখ্যমন্ত্রীর হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়। তো পাবলো পিকাসোর যেই গল্পটা আমি আপনাদেরকে এতক্ষণ ধরে বলছিলাম, যে কিভাবে মানে শেষটা, মানে পাবলো পিকাসোর গল্প আমি আপনাদেরকে কেন বলছিলাম এতক্ষণ ধরে, তো পাবলো পিকাসোর গল্পটা আপনাদেরকে এতক্ষণ ধরে এই কারণেই বলছিলাম যে পাবলো পিকাসোর ওই 30 সেকেন্ডের ছবিটা আঁকতে 30 বছর সময় লেগেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে পশ্চিমবাংলার মানুষের এই পশ্চিমবাংলার মাটি থেকে বামেদেরকে সরাতে 34 বছর সময় লেগেছিল। তো আমাদেরকেও প্রতিজ্ঞা নিতে হবে, আমাদেরকে শপথ নিতে হবে যে আমাদের যত সময়ই লাগুক আমরা পশ্চিমবঙ্গের মাটি থেকে এই তৃণমূল কংগ্রেস এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে সিপিআইএমকে শেকড় থেকে তুলে ছুঁড়ে ওই বঙ্গোপসাগরের জলে বিসর্জন দিয়েছিলাম, ঠিক ওই একইভাবে যত বছরই লাগুক না কেন, যত দিনই লাগুক না কেন, আমরা এই পশ্চিমবাংলার মাটি থেকে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম শেকড় থেকে তুলে ওই বঙ্গোপসাগরের জলে বিসর্জন দেব। এই শপথ কিন্তু আমাদের নিতে হবে। তো আজকের মতন এখানেই থামছি, দেখা হবে আবার পরবর্তী আরেকটি প্রতিবেদনে। এইভাবে এই বর্তমান সরকারের কোনো না কোনো বিরোধিতা আমি লাগাতার চালিয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মায়ের জয় হোক।